আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সংহতি র্যালি। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযজ্ঞ হতো না বলে মন্তব্য। গণহত্যা মামলায় কাদের সহ 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারিতে আইজিপিকে চিঠি। প্লট দুর্নীতি মামলায় হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বজন হারিয়ে পথে বসেছে অনেক পরিবার, সরকার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে সংহতি র্যালির আগে সমাবেশে তারা বলেছেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে এমন হত্যাযজ্ঞ হতো না। মুসলিম ও গণতান্ত্রিক রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, সব সময় এমন অত্যাচারের প্রতিবাদ জানাবে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করছে। ক্যাম্পাসে ছাত্রদলের মানববন্ধনের পর এবার রাজধানীতে প্রতিবাদ ও সংহতি শোভাযাত্রা করেছে বিএনপি। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রায়। শোভাযাত্রার আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যদি মুসলিম বিশ্ব কথায় ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত। বিএনপি নেতারা বলেছেন, এমন মানবতা বিরোধী অপরাধের বিপক্ষে সবার সোচ্চার হতে হবে। জাতিসংঘের কোন রেজলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না। জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। আজকে ইসরায়েলের বিপক্ষে আপনাদের ভূমিকা যেহেতু প্রশ্নবিদ্ধ, মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার দাবি আপনারা করতে পারেন না। আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা তাদের কাছে অনুরোধ করব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। কাজে যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে, বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক, তারা ইসরায়েলের লোক, তারা ফিলিস্তিনিদের হত্যাকারীদের পক্ষের লোক। তাদেরকে প্রতিহত করবেন আপনারা। মারপিট না, থানায় পুলিশের কাছে তুলে দেবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল, শান্তিনগর, মগবাজার হয়ে কারণ বাজারে শেষ হয় প্রতিবাদ ও সংহতি র্যালি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তদন্ত সংস্থা অপরাধীদের গ্রেপ্তার করা সহ কয়েকটি বিষয়ে ট্রাইব্যুনালের বিধি সংশোধন করে 1 সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি। আর পুলিশ সদস্যদের গ্রেপ্তার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাফ জানিয়ে দিয়েছেন গণহত্যায় যুক্ত থাকাদের গ্রেপ্তার করা হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের বিচারে আইন, তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে প্রসিকিউশন কার্যালয়। এতে বিদ্যমান আইনে কিভাবে জুলাই আগস্টের গণহত্যার বিচার করা হবে তা তুলে ধরা হয়। তারা জানান, এ পর্যন্ত 339টি অভিযোগ দাখিল করা হয়েছে। 22টি মামলায় 141 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে 54 জনকে গ্রেপ্তার করা হয়, পলাতক 87 জন। আসামিদের মধ্যে বেসামরিক 70 জন, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর 62 জন ও সামরিক কর্মকর্তা রয়েছেন 9 জন। এই যে আইন অনুযায়ী আমাদের বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলেই এটা আইনে পরিণত হবে। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এবং আমাদের তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে। এই ব্যাপারে অন্য কারো অনুমতির প্রয়োজন হবে না। এ সময় জুলাই আগস্ট গণহত্যায় 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দেওয়া চিঠি নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের শুধুমাত্র মাস্টারমাইন্ড ও সরাসরি অপরাধের সাথে জড়িতদের বিচার করা হবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পূর্বাচলে 10 কাঠার প্লট জালিয়াতিতে দুদকের মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ সালাম জানিয়েছেন, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব মামলার অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য 4 মে দিন ধার্য করেছেন আদালত। চার্জশিটে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ অসৎ উদ্দেশ্যে নিজ ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন। প্লট জালিয়াতির ঘটনায় 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরও মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত কর্তৃক। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। প্রতিশ্রুতি নয়, ভবিষ্যতের বিনিয়োগের পাইপলাইন তৈরি ছিল এবারের বিনিয়োগ সম্মেলনের উদ্দেশ্য। সমাপনী সংবাদ সম্মেলনে একথা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কর্মকর্তারা। 4 দিনের আয়োজন থেকে কি পরিমাণ বিনিয়োগ পাওয়ার আশা করছে সরকার, এমন প্রশ্নের জবাবে তারা জানালেন, ঢাকায় সামিট চলাকালে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজের $15 কোটি সমান প্রায় 2000 কোটি টাকা বিনিয়োগে সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া শপাপ নামের বাংলাদেশি প্রতিষ্ঠানের 110 মিলিয়ন বিনিয়োগ পাওয়ার সুখবর স্বস্তি দিয়েছে আয়োজকদের। রিজওয়ান নিউজের রিপোর্ট। শেষ হলো 7 থেকে 10 এপ্রিল পর্যন্ত 4 দিনের বিনিয়োগ সম্মেলন।
ফরচুন 500 নির্বাহী সহ হাজারের বেশি বিদেশি নিবন্ধন করেছিলেন ঢাকায় এ সম্মেলনে যোগ দিতে। তবে শেষ দিনে ব্রিফিংয়ে আয়োজক প্রতিষ্ঠান বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানিয়েছে 105 বিদেশি এসেছিলেন বাংলাদেশে। বিনিয়োগের প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জানানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। আমাদের নির্বাহী চেয়ারম্যান মধ্যে আগে বলেছেন আসলে কোন জায়গা থেকে কত বিনিয়োগ পাচ্ছি সেটাই সামিটের উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হচ্ছে একটা পাইপলাইন তৈরি করা, একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এর আগের বার সামিটেও আমরা বেশ বড় অঙ্কের একটা ফিগার হয়তো আপনাদের জানিয়েছিলাম যে গত সামিটে কত কমিটমেন্ট এসেছিল, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয় নাই। তাহলে কমিটমেন্ট করে যাওয়া এবং সেটা ইমপ্লিমেন্ট করা দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। এবার একটি প্রাইমারি অবজেক্টিভ বলে থাকে, এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি। যেগুলো আমরা একেবারে হাই ভ্যালু এমওইউ সই করেছি, তার মধ্যে একটি ছিল $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপআপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে ওখানে 110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না। এর আগেও ঢাকায় বিডা বিনিয়োগ সম্মেলন আয়োজন করে। আগেরগুলোর সঙ্গে এবারের সম্মেলনের গুণগত পার্থক্য কি, প্রশ্ন ছিল আয়োজকদের কাছে। মানে প্রায় 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে অনেকে থাকাতে আসলে ওনাদের অ্যাপ্রুভাল পেতে বা প্রসেসগুলোকে আপনার পাস করতে অনেক সময় লাগতো। আপনি যদি আসলে আমাদের এখন টপ লেভেলে দেখেন, আমাদের কিন্তু আসলে হাতে গোনা মাত্র কয়েকজন, 25 থেকে 26 জন অ্যাডভাইজার আছে। তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোর সেন্ট্রালাইজড হচ্ছে, আরো সহজ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টর এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারে। বিডার কর্মকর্তারা মনে করছেন আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে এবারের সম্মেলনে অংশগ্রহণকারীরা বাংলাদেশে বিনিয়োগ শুরু করবেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাই আন্দোলনে স্বজন হারিয়ে পথে বসেছে অনেক পরিবার। তাদের দাবি উপার্জনের পথ বন্ধ হওয়ায় এখন জীবন চালানোই কঠিন হয়ে পড়েছে। রাজধানীর মিরপুরে শহীদ ইমন হোসেন আকাশের মায়ের প্রত্যাশা সরকার তার পরিবারের পাশে দাঁড়াবে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। মায়ের কাছে ক্রিকেট খেলার কথা বলে নিয়মিত কোটা আন্দোলনে যেতেন মিরপুরের ইমন হোসেন আকাশ। গত 4 আগস্ট মিরপুর 10 নম্বরে গুলিতে 22 বছর বয়সেই আকাশের জীবন প্রদীপ নিভে যায়। একমাত্র সন্তানকে হারানো বেবি আক্তারের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। আমার ছেলে ডেলিভারি চাকরি করতো মোবার কোম্পানিতে, চাইছিল মোটরসাইকেলের ব্যবসা নিব। তখন আমি বলছি যে আব্বু তুমি এই বয়সে মোটরসাইকেলের ব্যবসা নিতে চাও, তুমি পারবা? তখন কইছে না আম্মু দেখি চেষ্টা করে পারি নাকি। তার কয়দিন পরে তো মারাই গেল, হয়তো গেছই গা, অত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল গা। কিন্তু আমারও কাজ বন্ধ, আমি অসুস্থ হয়ে গেছি গা। আমি অনেক কি কাজ করে খাবো, আমার তো খাওয়ানোর মতন কোনো পথ নাই। বেবি আক্তার হতাশা প্রকাশ করে জানালেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের দায় বয়ে বেড়াতে হচ্ছে কেবলমাত্র পরিবারগুলোকে। এখন সবাই মিটিং মিছিলে ব্যস্ত, আমাকে তো কোনো খোঁজখবর নেই না। তারা তো তাকে দাবি দেখা পাইছে, বৈশা রয়েছে। আমার বাড়ি নেই, গাড়ি নেই, আমার কিচ্ছু নাই, আমার কোনো কিছু নেই, 1 করা জমিনও নেই আমার। একটা কিছু করে দেখ সরকার। আমার ছেলে শহীদ হয়েছে আন্দোলন করতে করতে, কিন্তু আমার ছেলের নামে একটা কিছু করা হোক। আকাশের মা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে দাবি আদায়ের জন্য আর যেন কাউকে জীবন দিতে না হয়। সুস্থ বাংলাদেশ চাই, ভালো বাংলাদেশ চাই। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার হয়েছে 2য় দিনের মহড়া। সুলতানা হিমুর রিপোর্ট। সুরতাল লয়ে বাংলা নতুন বছর বরণ করতে প্রস্তুত সুরের ধারা শিল্পীরা। প্রতি বছরের মতো এবারও হতে যাচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432-এর আয়োজন, যেটি প্রথমবারের মতো হবে রবীন্দ্র সরোবরে। আয়োজকরা জানান 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। তাই তো ঝড় তুফানকে ছাপিয়ে 2য় দিনের মহড়ায় অংশ নেন শিল্পীরা। পহেলা বৈশাখ যে বাঙালির একটি প্রাণের উৎসব, আজকের মহড়াতে সেটি প্রমাণ করে। এই ঝড় বাদলের মধ্যে সবাই এসেছে, শিল্পীরা এসেছে, গান গাইছে, এটাই মানে মহা আনন্দের। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও
সঙ্গীত পরিবেশন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবারের আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে।